গতকালকে জুনিয়র ডাক্তাররা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনার অর্থাৎ সিপিকে যে ডেপুটেশন বা যে দাবিপত্র পেশ করেছে, এই দাবিপত্র পেশ করার একদিন আগে থেকে পুলিশ এবং জুনিয়র ডাক্তাররা তাদের যে নাছোড় মনোভাব নিয়ে দুই পক্ষ দুই দিকে বসেছিল, সেটাকে যে ব্যক্তি অবসান ঘটিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি পর্দার আড়াল থেকে এরকম একটি সুন্দর পথ বের করে দেওয়ার জন্য সেই ব্যক্তিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে যতটুকু খবর আছে, যিনি এই পথকে বেছে দিয়েছেন তিনি অত্যন্ত দক্ষ সংগঠক এবং সূক্ষ্ম পলিটিক্যাল মস্তিষ্ক নিয়ে তিনি চলেন। কিন্তু আমাদের আজকে ভিডিওর পর্ব ওটা নয়। ভিডিওর পর্ব হলো প্রথম যখন আর.জি. করের ঘটনাটি ঘটেছিল, তখন সমস্ত ডাক্তার সহ নাগরিক সমাজ থেকে শুরু করে আপামার পশ্চিমবঙ্গের জনগণ সবার দাবি ছিল যে নারকীয় ঘটনা ঘটেছে আর.জি. করে একটি সরকারি ডিউটিতে থাকা অবস্থায় একজন ডাক্তারের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটার সঠিক বিচার হোক, এই দাবি ছিল সমগ্র বঙ্গবাসী সহ ভারতবর্ষের সকল মানুষের। কিন্তু যত সময় এই দাবিটি বিচারের জায়গায় ছিল, তত সময় সমগ্র মানুষের পক্ষ থেকে কোনো রকম প্রশ্ন ওঠেনি। একটাই প্রশ্ন উঠেছিল, সঠিক বিচার হওয়া দরকার। কিন্তু ধীরে ধীরে যত সময় এগিয়েছে, এই আন্দোলন বা এই প্রতিবাদ ধীরে ধীরে রাজনৈতিক এজেন্ডা হিসাবে দেখা দিতে শুরু করেছে। এবং এই রাজনৈতিক এজেন্ডা যে সমস্ত ডাক্তার বা যে সমস্ত ডাক্তার সমাজের ব্যক্তিত্ব সূক্ষ্ম ব্রেন চালিয়ে জুনিয়র ডাক্তারদের ব্রেনকে ধলাই করে যারা এই বিচারের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করতে সহযোগিতা করেছিল, সেই ডাক্তারদের মেরুদণ্ড কি সোজা আছে? এই প্রশ্নটি আজকে উঠছে। তার কারণ জুনিয়র ডাক্তাররা গতকালকের লালবাজারে গিয়ে পুলিশ কমিশনারকে, কলকাতা পুলিশ কমিশনারকে তাদের দাবিপত্র পেশ করেছে, সঙ্গে প্রতীকী মেরুদণ্ড সোজা উপহার দিয়েছে। অর্থাৎ তারা বোঝাতে চাইছে যে কলকাতা পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদণ্ড সোজা হোক। এটাও যুক্তিসঙ্গত যে কলকাতা পুলিশ কেন কারোর অঙ্গ হেলনে চলবে। পুলিশ তার নির্দিষ্ট গাইডলাইন্স অনুযায়ী চলবে। তার গাইডলাইন্সের আওতা যারা লঙ্ঘন করবে সকলকে আইনের আওতায় এনে সাজা দেওয়াবে, এটাই হলো পুলিশের কাজ। কিন্তু পুলিশ যখন কারো অঙ্গ হেলনে চলে, তখন সেটা পুলিশের মেরুদণ্ড বিক্রি হয়ে যায় বা বেঁকে যায়। তার ফলে জুনিয়র ডাক্তাররা পুলিশকে প্রতীকী সোজা মেরুদণ্ড উপহার দিয়েছে। এখন পুলিশকে যারা সোজা মেরুদণ্ড উপহার দিয়েছে, তাদের প্রথম দিনের সেই দাবিগুলো তারা ভুলে গেছে 20 দিনের মধ্যে। মানুষ ভুলে যায় সহজেই। এই ভুলে যাওয়া জাতি বলেই মানুষ অনেক কিছু না করার চিন্তা করেও আবার পরবর্তীকালে করে ফেলে। 20 দিনের মধ্যে যে ডাক্তাররা তাদের প্রথম দিনের দাবি ভুলে গেল, তাদের মেরুদণ্ড কি সোজা আছে? আসুন কয়েকটা প্রশ্ন আমরা ডাক্তারদের সামনে রাখি। আর.জি. করের যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা প্রথম দিনের প্রতিবাদ, ডাক্তারদের প্রতিবাদের ভাষা থেকে বেরিয়েছিল যে এই ঘটনা যারা ঘটিয়েছে তারা হসপিটালেরই গুটি কয়েক ব্যক্তি যারা সিন্ডিকেট চালায়। অর্থাৎ তারা বোঝাতে চাইছিল চিকিৎসক সমাজের মধ্যে থেকেই এই খুন এবং ধর্ষণ করা হয়েছে। অর্থাৎ ডাক্তার সমাজের মধ্যেও খুনি এবং ধর্ষক থাকে, তারা প্রথম দিনে এই কথাটি প্রতিষ্ঠিত করেছিল। এখন যে সমস্ত ডাক্তাররা খুনি এবং ধর্ষক, তাদের মেরুদণ্ড সোজা করার দায় এবং দায়িত্ব কাদের ছিল? এটা একটা প্রশ্ন। যে ডাক্তারদের মেরুদণ্ড সোজা নেই, তারা কিভাবে অন্য সমাজের, অন্য পেশার মানুষের মেরুদণ্ড সোজা করতে পারবে? এটি একটি প্রশ্ন। যে নিজের বিচার করতে পারছে না, সে কিভাবে অন্যের বিচার করতে যাচ্ছে? জুনিয়র ডাক্তারদের এই প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার কারণ যত সময় বিচারের আন্দোলন ছিল, সবার সাপোর্ট ছিল ডাক্তার শ্রেণীর উপরে। যখন
এই বিচারের আন্দোলনকে রাজনৈতিক এজেন্ডা হিসাবে ডাক্তাররাই প্রতিষ্ঠিত করেছে, তখন আমাদের তরফ থেকে প্রশ্ন থাকবে, ডাক্তার সমাজের মধ্যেই যখন খুনি ধর্ষক ঘুরে বেড়াচ্ছে তখন কেন ডাক্তাররা সেটার প্রতিবাদ করেনি? তার মানে সেখানে বোঝা গেল ডাক্তারদেরও মেরুদণ্ড সোজা নেই, তারাও মেরুদণ্ড কোথাও না কোথাও নাগপুরে হোক, কালীঘাটে হোক, নবান্নে হোক বিক্রি করেছে। এটা ডাক্তারদের মেনে নিতে হবে। 2 নম্বর প্রশ্ন হলো, খুনি এবং ধর্ষক যখন ডাক্তার নিজেই, তাহলে ডাক্তার শ্রেণীর মানুষের সবার আগে প্রতিবাদ বা সবার আগে দোষের আঙুলটি যে ডাক্তার আজকে প্রতিবাদ করছে সেই ডাক্তারের উচিত ছিল ডাক্তার সমাজের দিকেই তার আঙুলটি তুলে ধরার, অর্থাৎ পুলিশের দিকে আঙুল তোলার আগে ডাক্তার সমাজের আঙুলটা ডাক্তারদের দিকেই তোলা উচিত ছিল। 3 নম্বর পয়েন্ট হলো, ডাক্তাররা প্রথম দিকে যে বলছিল যে মৃতের বাবা মাকে ফোন করেছিল কে বা কারা, পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট এবং কলকাতা পুলিশের যে রিপোর্ট প্রকাশ হয়েছে এবং সিবিআইয়ের যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে নারকীয় ঘটনার ফলে ডাক্তারের মৃত্যু হয়েছে, এই ঘটনাটা পুলিশ ওই মৃত পরিবারকে জানায়নি, জানিয়েছিল ডাক্তার সমাজের কেউ বা কারা। এখন ডাক্তার সমাজের মধ্যেই যারা এই রকম চোর ছ্যাচর এবং মেরুদণ্ডহীন প্রাণী থাকে, তখন জুনিয়র সিনিয়র ডাক্তাররা পুলিশের দিকে আঙুল তোলার আগে তারা তাদের নিজেদের দিকে আঙুলটি তোলা উচিত ছিল যে তাদের মধ্যেও এরকম 2 নম্বর 3 নম্বর লোক ঘোরাঘুরি করে। সমগ্র আন্দোলনটি আজকে 2-1জন সিনিয়র ডাক্তার তারা সূক্ষ্মভাবে জুনিয়র ডাক্তারদের ব্রেন ধোলাই করে বিচারের আন্দোলনকে আজকের রাজনৈতিক এজেন্ডা বানিয়ে দিয়েছে এবং যে পরিবার তাদের সন্তান হারিয়েছে সেই পরিবার আদৌ বিচার পাবে? কোনো আন্দোলন যখন রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হয় তখন বুঝে নিতে হবে সেই সামাজিক আন্দোলন আর কখনোই তার বিচারের পাওয়ার জায়গায় থাকে না। অতএব যে সমস্ত ডাক্তাররা এই আন্দোলনকে ভুল পথে পরিচালিত করছে এবং যে সমস্ত জুনিয়র ডাক্তাররা এখনও আন্দোলন মঞ্চ থেকে বলছে খুনিরা হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, সিবিআইয়ের উচিত ওই সমস্ত জুনিয়র ডাক্তারদের কাছে পৌঁছে যাওয়া বা ওই সমস্ত জুনিয়র ডাক্তারদেরকে পার্টি করে তাদেরও জবানবন্দি, তাদেরও জেরার আওতায় আনা হোক কোন কোন খুনি হসপিটালে ঘুরে বেড়াচ্ছে। জুনিয়র ডাক্তাররা যদি বুঝতেই পারে তাহলে তারা কেন সিবিআইয়ের কাছে এই তথ্যগুলো তুলে দিচ্ছে না? অতএব যখন তারা মিডিয়ার সামনে বলছে খুনিরা হসপিটালে ঘুরে বেড়াচ্ছে অথচ সিবিআইয়ের কাছে এই তথ্যটি তারা পৌঁছে দিতে পারছে না, তার মানে এখানেও প্রমাণ হয়ে যাচ্ছে যে ডাক্তারদের মেরুদণ্ড বেঁকা আছে বা কোনো ডাক্তারের মেরুদণ্ড নেই। অতএব যাদের মেরুদণ্ড বেঁকা এবং সোজা নেই তারা কিভাবে অন্য পেশার, অন্য সমাজের মানুষের মেরুদণ্ড সোজা করতে যেতে পারে? এটা কি তাদের অধিকারের মধ্যে পড়ছে? দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন।